হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা বায়োমলিকিউলসের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ প্রথম ভিডিওটাতে আমরা জাস্ট শর্করার বা কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগগুলো করেছি। তো আজকে আমরা শুধুমাত্র মনোস্যাকারাইড নিয়ে ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে? তো মনোস্যাকারাইড কাদেরকে আমরা বলেছিলাম? তো দেখো, যে সমস্ত কার্বোহাইড্রেটগুলোকে আর্দ্র বিশ্লেষণ করলে আর কোনোভাবে ভাঙা যায় না, অর্থাৎ কোনো পার্টে এটাকে ভাঙা যায় না, তাহলে সেটা কি বলা হয়? মনোস্যাকারাইড। তার মানে কার্বোহাইড্রেটের সব থেকে ক্ষুদ্রতম যে রূপটা, সেটাই ছিল আমাদের মনোস্যাকারাইড। বেশ, তো এইবার এই মনোস্যাকারাইড সম্পর্কে আমরা একটু ডিটেলসে দেখব, যে কটা কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড আমাদের হয় সেগুলো সম্পর্কে এবার আলোচনা করব। তো সব থেকে প্রথমেই আমরা এটা সম্পর্কে একটা স্টেটমেন্ট লিখতে পারি যে মনোস্যাকারাইডগুলি হলো সরলতম কার্বোহাইড্রেট, ঠিক আছে, বা সরলতম কার্বোহাইড্রেট যৌগ। বেশ, এদের অণুতে কতগুলো কার্বন থাকতে পারে? জেনারেলি 3 থেকে 6টা কার্বন থাকে। ম্যাক্সিমাম কটা পর্যন্ত হতে পারে? 7টা পর্যন্ত হতে পারে। তাহলে 3 থেকে 7 পর্যন্ত কার্বন পরমাণু হতে থাকে বা কার্বন পরমাণু থাকে। বেশ, গেল। তাহলে এদের সাধারণ সংকেতটা কী হবে? জেনারেল ফর্মুলাটা কী হবে? তাহলে এদের যে সাধারণ সংকেত সেটা হবে আমার এরকম, CH2O হোল N। এটা হচ্ছে আমার সাধারণ সংকেত। তো মনোস্যাকারাইডের শ্রেণীবিভাগ যদি আমরা করি, দুটো পার্টে যদি এটাকে আমরা ভাগ করি, তাহলে আমরা লিখতেই পারি নিচে এরকম, যে মনোস্যাকারাইড মূলত 2 প্রকার। কি কি? প্রথম যে ভাগটা সেটা হচ্ছে অ্যালডোজ, অর্থাৎ 1 নম্বর ভাগ হিসেবে আমরা লিখব প্রথম ভাগ অ্যালডোজ। আর 2 নম্বর ভাগ আমরা যেটা লিখব সেটা হচ্ছে কিটোজ। অ্যালডোজ নাম শুনিয়ে আমরা বুঝতে পারছি যে সমস্ত মনোস্যাকারাইডে অ্যালডাইড গ্রুপ থাকবে সেটাকে আমরা অ্যালডোজ বলবো, আর যে সমস্ত মনোস্যাকারাইডে কিটো গ্রুপ থাকবে তাদেরকে আমরা বলবো কিটোজ। তাহলে আমরা লিখতে পারি যে অ্যালডোজ মানেই হচ্ছে এখানে অ্যালডিহাইড, অর্থাৎ C+H, এই গ্রুপটি উপস্থিত থাকবে, এখানে অ্যালডিহাইড গ্রুপটি উপস্থিত থাকবে। আর 2 নম্বরে আমরা এখানে লিখব কিটোজের ক্ষেত্রে এখানে কিটোন মানে C+O গ্রুপ উপস্থিত থাকবে, বা আমরা লিখতে পারি থাকে। তাহলে প্রথমটাতে আমার দেখা যাচ্ছে যে অ্যালডিহাইড গ্রুপ থাকছে, আর দ্বিতীয়টাতে আমার দেখা যাচ্ছে কিটোন গ্রুপ থাকছে। তাহলে এদের জেনারেল ফর্মুলাটা কেমন হবে, দেখতে কেমন হবে যৌগটা? অ্যালডিহাইড গ্রুপ ঘটিত আমাদের একটা যৌগ তো হবে, আমরা বুঝতে পারলাম। তাহলে এটা দেখতে কেমন হবে সেটা এবার দেখব। কার্বন থাকবে, একটা আমার হাইড্রোজেন থাকবে, ও থাকবে, তার মানে আমার অ্যালডিহাইড গ্রুপ হয়ে গেল। এবার আমার CHOH, তার মানে আমাদের এইটা হয়ে যাবে N সংখ্যক। তার মানে OH-এর সংখ্যা একটা হতে পারে, এখানটা দুটো হতে পারে N-এর জায়গাটাতে। আর তার নিচটাতে আমার লেখা থাকছে CH2OH, এটা হচ্ছে অ্যালডোজের জেনারেল সংকেত। এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, দেখো আমার অ্যালডিহাইড গ্রুপ মাস্ট
আর ওই যে সংখ্যা আমার একাধিক বলা আছে সংজ্ঞাতে, যখন আমরা কার্বোহাইড্রেটের প্রথম সংজ্ঞা লিখেছিলাম, তো এখানে আমার একটা উইচ তো রয়েছে, আর এখানে যদি আমার মিনিমাম একটা উইচ থাকে তাহলেই তো আমার ওই যে সংখ্যা 2 থেকে শুরু হচ্ছে। তাহলে টোটাল কার্বন সংখ্যা আমার হতে পারে 3 থেকে 7। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এনের মানটা আমার ম্যাক্সিমাম কত হতে পারে বা কত থেকে কত হতে পারে। এনের মানটা আমার 1 থেকে দেখো 5 পর্যন্ত হতে পারে, কারণ এনের মান যদি আমার এখানে 5 হয়ে যায় তাহলে এটা একটা কার্বন, এটা একটা কার্বন, টোটাল আমার 7টা কার্বন বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা আমরা ইজিলি বুঝতে পারছি এখান থেকে। তো এর যে নামটা, এই যে অ্যালডোজের নাম, এই যে যৌগটা তৈরি হলো, এই যৌগটাকে আমরা তাহলে কী যৌগ বলবো? অ্যালডোজ বলতে পারবো। এটা কি আমরা বলবো? অ্যালডোজ। ঠিক তেমনিভাবে একই রকমভাবে যদি আমরা কিটোজের স্ট্রাকচারটা আঁকি তাহলে আমরা কেমনভাবে আঁকবো? তো এক্ষেত্রে আমার স্ট্রাকচারটা হবে এরকম: CH2OH, C ডবল বন্ড O, CHOH হোল N, এর নিচে হচ্ছে CH2OH। কার গঠন এটা? কিটোজের গঠন, কিটোজ। আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, যেখানে আমি অ্যালডিহাইডটাকে 1 নাম্বার কার্বনে রেখেছি, কিটোজটাকে 2 নাম্বারে রাখলাম কেন? ভেরি সিম্পল, অ্যালডিহাইড গ্রুপের একটা দিকে তো ডবল বন্ড ও থাকে, একটা দিকে হাইড্রোজেন থাকে, আর একটা দিকে আমি এখানে কার্বন রেখেছি। কিটোনের ক্ষেত্রে আমার তো দুদিকেই কার্বন রাখতে হবে, তাহলে বাঁ দিকে তো মানে উপরে তো একটা আমাকে CH2H রাখতেই হবে, কারণ এটাকে না রাখলে এখান থেকে তো আমার কিটোন শুরু করা যাবে না। তো এই হচ্ছে ব্যাপার। বেশ, তো এখন এই যে এনের মান, এই এনের মানটা হচ্ছে আমার ভ্যারিয়েবল, তাহলে এনের মানটা আমার যা খুশি হতে পারে। তো যখন এই এনের মানটা 1 হবে তখন এই যৌগটার কি নাম হবে? দেখো টোটাল কটা কার্বন হবে? এনের মানটা 1 করা মানে ওপরে একটা কার্বন রয়েছে, এই একটা কার্বন থাকবে আর এই একটা কার্বন থাকবে, তখন সেই যৌগটাকে আমরা বলবো অ্যালডো ট্রায়োজ। এই যৌগটার নাম হয়ে যাবে অ্যালডো ট্রায়োজ। খুব সহজ। ঠিক তেমনিভাবে ডান দিকটাতে যদি আমরা দেখি এনের মানটা 1 হলে তখন আমার এখানে নামটা হয়ে যাবে কিটো টেট্রোজ। টেট্রোজ কেন? কারণ এনের মানটা 1 হলে দেখো এখানে আমার টোটাল 4খানা কার্বন রয়েছে, ঠিক? তাহলে আমি এটাকে বললাম কিটো টেট্রোজ। যখন আমি এনের মানটা 2 বসাবো তখন আমার এখানটা কি হয়ে যাবে? অ্যালডো টেট্রোজ। আর এই ধারটা আমার কি হয়ে যাবে? কিটো পেন্টোজ। বোঝার আর দ্বিতীয়বার নিশ্চয়ই বোঝাতে হবে না এই জায়গাটা। যখন আমি n সমান 3 বসাবো তখন আমার এটার নাম হয়ে যাবে অ্যালডো পেন্টোজ, আর ডান দিকটার নাম হয়ে যাবে কিটো হেক্সোজ। ক্লিয়ার? বেশ, এইভাবে আমরা এনের মানটা পরিবর্তন করে করে আমরা করতে পারি। তো এরপর আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে মনোস্যাকারাইডের নামকরণ। তাহলে এটা শ্রেণীবিভাগ হলো। এবার আমরা আলোচনা করব মনোস্যাকারাইডের নামকরণ। আমরা দেখব যে মনোস্যাকারাইডগুলোর নামকরণ কিভাবে কোন যুক্তিতে করা হয়ে থাকে। তো এই নামকরণটা করার সময়তে আমাদের সবথেকে প্রথমেই এটাকে ফিশার প্রজেকশনে নিয়ে আসতে হবে। ফিশার প্রজেকশনটাকে দেখবো আমরা এরকমভাবে লিখে থাকি CHO। এইবার যদি আমরা এর বন্ডগুলো করি OH H, নিজের ইচ্ছে মতো আমি OH আর Hটাকে দিচ্ছি বাঁ দিক ডান দিক করে, OH H। আরেকটা মনে করো আমরা করলাম OH H, নিচে আমরা লিখে ফেললাম CH2OH। তো এই যে আমরা যৌগটার কথা বললাম, টোটাল আমার এখানে যে কার্বন সংখ্যা রয়েছে দেখো 5টা কার্বন রয়েছে। এটা হচ্ছে আমার 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। আমার এখানে CHO গ্রুপ রয়েছে, তার মানে এটা অ্যালডোজ এর নামকরণ হবে। এইবার আরেকটা নতুন জিনিস আমরা শিখব, সেটা হচ্ছে DL কনফিগারেশন। তো DL কনফিগারেশন যখন আমরা লিখব তো তখন এই যে ওইচটা রয়েছে এই ওইচটাকে দেখে আমরা ডিএল কনফিগারেশনটা বের করব। প্রত্যেকটা ক্ষেত্রে আমার রুলসটা একই রকম হবে, অর্থাৎ এই যে আমার লাস্টের যে ওইচটা আমার ডান দিকে রয়েছে এইটাকে দেখে আমি এটা কনফিগারেশনটা ঠিক করব। কিভাবে ঠিক করব? যদি ডান দিকে থাকে তাহলে আমার নামকরণটা হবে ডি,
অর্থাৎ আমি এখানে প্রথমেই লিখে দেবো ডি, লিখলাম। অ্যালডিহাইড গ্রুপ আছে, তার মানে আমার হবে অ্যালডো, 5টা কার্বন আছে, তার মানে নাম হয়ে যাবে ডি অ্যালডো পেন্টোজ। ওপরের ওইচগুলো, তার পরের ওইচগুলো কোন দিকে আছে আমার দেখার দরকার নেই, জাস্ট এই ওইচটাকে দেখে আমি নামকরণটা করব। তো এখানে আমার যে কার্বনগুলো রয়েছে সেই কার্বনগুলোর মধ্যে দেখো লক্ষ্য করে যদি আমি এখানে এটাকে লিখি যে 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন এবং হচ্ছে আমার 4 নাম্বার কার্বন, তার মানে C2 2 নাম্বার কার্বন, C3 3 নাম্বার কার্বন এবং C4 এইগুলো হচ্ছে আমার কায়রাল। C4 হলো কায়রাল, বা এগুলোকে আমি বলতে পারি অপ্রতিসম কার্বন, ঠিক আছে, বা অপ্রতিসম সেন্টার আমি এগুলোকে বলতে পারি। তো এই হচ্ছে আমার ব্যাপার। এটাকে আমি এইভাবে মার্ক করে লিখতে পারি যে আমার C2 C3 C4 এগুলো হচ্ছে আমার এর মধ্যে পড়ছে। বেশ, এতটুকু ক্লিয়ার হয়ে গেল। কেন C2 C3 C4 কায়রাল হলো? দেখো এই কার্বনটা লক্ষ্য করে দেখো, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, আর এই বড় গ্রুপ, 4টে গ্রুপ আলাদা। এর ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, ওপরের গ্রুপ আর নিচের গ্রুপ আলাদা আলাদা। এটার ক্ষেত্রে লক্ষ্য করে দেখো 4টে গ্রুপ হচ্ছে আমার আলাদা আলাদা। কিন্তু প্রথমটাতে দেখো কার্বনের সাথে অক্সিজেন ডবল বন্ড আছে, আমরা জানি ডবল বন্ড থাকলে সেটা কায়রাল হয় না, কারণ এই দুটো গ্রুপ সেম হয়ে গেল, 4টে গ্রুপ এখানে পাবো না। লাস্টেরটাতে দেখো H2 আছে, তার মানেই হচ্ছে আমাদের দুটো গ্রুপ সেম হয়ে গেল, তাহলে এটাও আমার নয়। তাহলে আমার মাঝে C2 C3 C4টা হলো আমার কায়রাল, ঠিক। এরপর যদি আমরা একটা কিটো যে স্ট্রাকচার যদি আমরা একটু ড্র করার চেষ্টা করি, তাহলে আমি এখানে প্রথমেই লিখলাম CH2OH, C ডবল বন্ড O। এরপর আমি যদি বাকিটাকে লিখি, অর্থাৎ প্রথম যেটা আমি লিখব ওইচটাকে আমি ডান দিকে রাখলাম, তারপরে আমি আরেকটা লিখছি, এখানে আমি ওইচটাকে ডান দিকেই রাখছি, কোনো অসুবিধার কিছু নেই। আরেকটা না হয় নিলাম, ওইচটাকে আমি ডান দিকে রাখলাম। তো এটার ক্ষেত্রেও দেখো আমরা যদি লক্ষ্য করি তাহলে পরে টোটাল কার্বন পরমাণুর এখানে যে সংখ্যাটা আমার দাঁড়াবে, 1 নাম্বার কার্বন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। তো এখানেও আমি কোন ওইচটাকে মার্ক করব? লাস্টের ওইচটাকে মার্ক করব, ডান দিকে আছে, তার মানে আমার এখানেও নামটা হয়ে যাবে ডি। কিটো গ্রুপ আছে এখানে, সেই জন্য কিটো। 6টা কার্বন পরমাণু আছে, তার মানে আমার হয়ে গেল এটা হেক্সোজ। আর এখানে কোনগুলো আমার কায়রাল সেন্টার হবে? আমি এখানে লিখতে পারি C3, আমি লিখতে পারি C4 এবং C5 হলো কায়রাল বা অপ্রতিসম কার্বন পরমাণু। ক্লিয়ার হয়ে গেল আমাদের? এইভাবে আমরা নামকরণগুলো করতে পারবো। বেশ, আজকের ভিডিওটা এতটাই। পরের ভিডিওতে আমরা আলোচনা করব যে ডি শ্রেণীর যে সমস্ত অ্যালডোজগুলো রয়েছে তাদের শ্রেণীবিভাগ কী করে করব, খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা আমরা পরের পার্টে দেখব।